প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24-এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছেন ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আগামীকাল 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। এই উপলক্ষে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় উচ্চ রক্তচাপের সঠিক ব্যবস্থাপনা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিউদ্দিন, চেয়ারম্যান হৃদরোগ বিভাগ, ডিন ফ্যাকাল্টি অব মেডিকেল টেকনোলজি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, আহ্বায়ক বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি, এবং ডাক্তার DMM ফারুক ওসমানী, সহযোগী অধ্যাপক, হৃদরোগ বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, অতিরিক্ত পরিচালক, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়, আমরা একটা বিষয় দিবস নিয়ে অনুষ্ঠান করছি, ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। প্রতিটা দিবসেরই দেখা যায় কোনো প্রতিপাদ্য থাকে, সেই প্রতিপাদ্য নিয়েই পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমাদের দেশেও কিন্তু কাজ করা হয়। তো স্যার, আপনি আমাকে একটু বলবেন যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, এই দিবসের প্রতিপাদ্যটা কি এবছর? হ্যাঁ, ধন্যবাদ। আসলে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এটা চালু হয় ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগের উদ্যোগে। এটা 2005 সনের 17ই মে। তো এরপর থেকে প্রতি বছরই আপনার একটা প্রতিপাদ্য নিয়ে এই দিবসটা পালন করা হয়। তার মূল কারণটা হলো যে আসলে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ যাই বলি না কেন, এই রোগটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক। অনেক মানুষ জানে না যে তার প্রেশার আছে। তো সেই জন্য মানুষকে অ্যাওয়ারনেস বা সবাইকে জ্ঞাত করার জন্যই এই দিবসটি পালন করা হয়। কীভাবে এই রোগটা নির্ণয় করা যায় বা কীভাবে চিকিৎসা করা যায়, চিকিৎসা না করলে কী সমস্যা হতে পারে, সেই ধারাবাহিকতায় এই জিনিসগুলো হচ্ছে। তো প্রতি বছরই প্রতিপাদ্যটা চেঞ্জ হয়। এবারের প্রতিপাদ্যটা খুবই ইম্পর্ট্যান্ট। এবার বলা হয়েছে যে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকিউরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। 3টা সেন্টেন্স এখানে, 3টা শব্দ। তো মেজার অ্যাকিউরেটলি এই কথাটাকে জোর দেওয়া হয়েছে এই কারণে যে আসলে আমরা যারা রক্তচাপ মাপি, আমরা ডাক্তার, নার্স বা যারা বাইরে যারা আছেন, সবাই কিন্তু ঠিক অ্যাকিউরেট মেথডটা আমরা জানি না। জানার পরেও কিন্তু সেটা অনেক সময় ফলো করি না। তো এটার উপর গুরুত্ব দেওয়ার জন্যই এই মেজার অ্যাকিউরেটলি বলা হয়েছে। এই বিষয়ে তোমরা পরে বলবো যে কীভাবে অ্যাকিউরেটলি মেজার করতে হয়। অ্যান্ড কন্ট্রোল ইট, যদি শুধু জানলেই হবে না, যদি কন্ট্রোল না করি তাহলে এটা ফলাফল কী হতে পারে, কী কমপ্লিকেশন বা জটিলতা আসতে পারে, সেই বিষয়গুলোকে মানুষকে জানানোর জন্যই এবার এই থিমটা বা প্রতিপাদ্য বিষয়টা, যে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকিউরেটলি, অর্থাৎ সঠিকভাবে আপনার প্রেশার মাপুন এবং এটাকে নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘদিন বাঁচুন। এই যে প্রতিপাদ্যটা আছে, যেটা আমি প্রথমে বললাম যে পৃথিবীর অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও কিন্তু পালন করা হয়, কি কি পদক্ষেপ নেওয়া হয় সাধারণত বলবেন? আমরা আসলে প্রান্তিক মানুষ এবং ব্যক্তিগত পর্যায়ে এবং সমষ্টিগত পর্যায়ে এই ধরনের এই প্রতিপাদ্য বিষয়ের জন্য আমরা টোটাল একটা অ্যাটমসফিয়ারে একটা কর্মসূচি দেওয়ার চেষ্টা করি। প্রান্তিক মানুষের জন্য স্যার প্রতিপাদ্যটা খুব ভালোভাবেই বললেন। আমরা বোঝানোর চেষ্টা করি আসলে এটা প্রেশার মেজারমেন্টটা যেন ঠিকমতো করা হয়, তাহলে তার অনেকখানি জীবন অনেক ঝুঁকি থেকে কম থাকবে এবং ভালো থাকবে। সাথে আমাদের ব্যক্তিগত ডাক্তারদের ব্যক্তিগত প্রক্ষেপণ হলো আমরা প্রত্যেকটা পেশেন্টের সাথে হাইপারটেনশন নিয়ে এই সময়টাতে খুব ব্যাখ্যা করি, বোঝানোর চেষ্টা করি, মেসেজগুলি দেওয়ার চেষ্টা করি। সমষ্টিগতভাবে আমাদের প্রক্রিয়াগত কারণ হচ্ছে, যেমন আমরা বিভিন্ন সোসাইটি আছে, কার্ডিয়াক সোসাইটি, মেডিসিন সোসাইটি, সবাই আমাদের সাথে একসাথে কাজ করি। আমরা একটা ব্যাপক জনমতের চেষ্টা করি। এছাড়া ইনস্টিটিউশনগুলোও কাজ করতেছে। ধরে নেওয়া যায় NICPD, তারপরে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, আমাদের ঢাকা মেডিকেল কলেজ, হার্ট ফাউন্ডেশন, সবাই এই হাইপারটেনশনের জন্য পৃথক পৃথক অবস্থান গ্রহণ করেছে, প্রোগ্রাম করতেছে। আপনি যদি দেখেন অনেকখানে র্যালি হচ্ছে, অনেকখানে আলোচনা অনুষ্ঠান হচ্ছে, অনেকখানে স্কুল পর্যায়েও আমরা যাচ্ছি প্রান্তিক লোকজনকে হাইপারটেনশন সম্বন্ধে কিছু বোঝানোর জন্য, জানানোর জন্য এবং প্রিভেনশনের জন্য। এটা আমাদের সমষ্টিগত পর্যায়ে। জি, এই জন্যই আসলে আমরাও চেষ্টা করছি যে এই মিডিয়ার মাধ্যমেও কিন্তু অনেক সময় সবার কাছে পৌঁছানো যায়। স্যার, আপনার কাছে আসি, আপনি আমাকে একটু বলবেন যে আসলে হাইপারটেনশনটা, আমরা জানি হাইপারটেনশন একটা নর্মাল, সবাই এখন সাধারণ মানুষজন সবাই জানে নর্মাল প্রেশার কত হয়, কত বেশি হলে বেশি। তবুও একটু বলবেন যে আমাদের এই যেহেতু বলা হচ্ছে যে ঠিক মতো মেজার করতে হয়, আসলে হাইপারটেনশনটা কখন বলা হয় আর নর্মাল ব্লাড প্রেশারটা আমরা কখন বলবো? আচ্ছা, এমনিতে ধরেন সাধারণ মানুষের একটা ধারণা আছে যে আমরা জানি যে একটা রক্তচাপের ধরেন 2টা দিক আছে। একটা হলো এটা সিস্টোলিক বলি বা উপরের প্রেশারটা, এবং নিচের যার বলি ডায়াস্টোলিক।
তো এই সিস্টোলিক প্রেশারটা সাধারণ মানুষের মধ্যে ধারণা যে 120 আর ডায়াস্টোলিক 80, এটা বোধহয় অ্যাকুরেট ভ্যালু। আসলে কিন্তু কোনো অ্যাকুরেট ভ্যালু কিছু নাই। আমরা একটা রেঞ্জ বলি। ধরেন যে সিস্টোলিক যেটা মানে উপরের দিকটা, সেটা হলো যে আপনার 140 উপরে এবং 100 নিচে, এই 100 থেকে 140 এর ভিতরে হলে আমরা কিন্তু মানে নর্মাল বলি ইন জেনারেল। আর ডায়াস্টোলিক যেটা নিচের প্রেশারটা, সেটা 60 থেকে 90, অর্থাৎ 60-এর নিচে গেলে লো, 90-এর উপরে গেলে হাই। এটা হলো মানে আমাদের একটা রেঞ্জের কথা। তারপরে ধরেন বয়সভেদে আমাদের বিভিন্ন আবার ক্যাটাগরি আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, বিভিন্ন ভাগ করা আছে। সেগুলো হয়তো আমার সাধারণ দর্শকদের বোঝানো মুশকিল, বিভিন্ন রেঞ্জ আছে সেগুলো। তো এক একটা বয়সে কিন্তু কিছুটা রেঞ্জের পার্থক্য হয়। বেশি বয়সে যেটা অ্যাকসেপ্টেবল, সেটা কম বয়সে অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, আর আমাকে একটু বলবেন যে এই যে বলা হলো যে মেজার অ্যাকুরেটলি, মানে আসলে কীভাবে তাহলে অ্যাকুরেটলি তাহলে হচ্ছে না, তার মানে এই জন্যই এই প্রতিপাদ্যটা এসেছে। Exactly. তাহলে কিভাবে মেজার করলে অ্যাকুরেটলি মেজারটা পাবো আমরা? আচ্ছা, প্রেশার তো ধরেন আসলে আমাদের বিভিন্ন কারণে প্রেশার মানে সাময়িকভাবেও বাড়তে কমতে পারে। ধরেন আমরা যারা ডাক্তার, আমাদের চেম্বারে, অফিসে বা হাসপাতালে যখন কোনো রোগী আসে, সে যখন এসে মানে প্রেশারটা আমরা প্রথম মাপি, সেখানে কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখা উচিত। ধরেন সে হঠাৎ করে হয়তো মানে 2তলায় 3তলায় দৌড়ে আসছে, আসার পরে আমরা চেম্বারে ঢুকছে, ওই সময় কিন্তু তার সেই এক্সারসাইজের কারণে যেহেতু জোরে হাঁটছে, কিছুটা তার হার্ট বেশি কাজ করছে, ওই সময় কিন্তু প্রেশার মাপলে যার সুস্থ মানুষ, যার কোনো প্রেশার ছিল না, তাকে কিন্তু আমরা মাপলে বেশি পাবো। তো এই জন্য ওই সময় ঠিক সেভাবে মাপা উচিত না। তো এখানে কতগুলো দিক মানে খেয়াল রাখা উচিত, যেটা আমরা মানে অনেকেই করি না, কেউ করি না এটা হয়তো অজ্ঞতার কারণে, আবার কেউ করি না মানে সময়ের কারণে। একটা পেশেন্ট যখন আসবে, আসার পরে মিনিমাম তাকে 5 মিনিট একটু বিশ্রামে থাকতে হবে, এবং সে যখন আসবে সেই মানে আধা ঘন্টার ভিতরে সে কোনো ধরনের কোনো মানে কফি জাতীয় খাবার বা কোনো মানে হেভি নাস্তা রাস্তা কিছু না করে, খাবার দাবার না করে, অথবা কোনো অ্যালকোহল না ড্রিঙ্ক করে ওই অবস্থা তাকে থাকতে হবে। এবং যখন সে আসবে 5 মিনিট রেস্ট নেওয়ার পরে সে যখন বসবে, খুব টেনশন ফ্রি পাশে বসবে, রিল্যাক্সলি বসবে, একটা মানে সোজা মানে সামনে একটা চেয়ারে বসলো, এবং তার হাতটা যখন প্রেশারের জন্য আমরা মাপে, তখন কেউ কেউ হয়তো হাতটাকে ঝুলিয়ে এভাবে মাপে, আবার কেউ হয়তো এভাবে মাপে, কিন্তু আসলে নিয়মটা হলো এভাবে হাতটাকে রেখে টেবিলের উপরে রেস্ট রেখে, যাতে তার কোনো স্ট্রেন না পড়ে এখানে। তারপরে তার এখানে আপার আর্মে সেই কাপটা বেঁধে, এবং কাপটা মাপার একটা নিয়ম আছে, খুব বেশি টাইট হতে পারবে না, আবার খুব বেশি লুজ না, ঠিক মিডিয়াম পর্যায়টা মানে বেঁধে সেই অনুযায়ী ঠিক এখানে যে আর্টারি থাকে, আমরা বলি ব্র্যাকিয়াল আর্টারি, সেই আর্টারি বরাবর সেখানে তার ধরে রেখে সেভাবে মাপতে হয়। তো এই স্টেপগুলো ধরেন ফলো করা হয় না। তারপরে ধরেন কথা আছে এখানে যে আবার 2 হাতে মাপতে হয়, এই হাতে মাপবো, এই হাতে মাপবো, মানুষের ভ্যারি করে। তো এবং যদি দেখা যায় যে খুব হাই, এবং বিশেষ করে প্রথমবার যখন আসে রুগী, তখন যদি তার প্রেশারটা আমার মনে হয় যে তার আগে প্রেশার ছিল না, খুব বেশি পেলাম, তখন কিন্তু ওই যে মাপলাম কিছুক্ষণ রেখে তাকে আবার মাপবো। এই ব্যাপারে প্রয়োজনে 2বার 3বার মাপবো, একটু গ্যাপ দিয়ে দিয়ে। যদি প্রতিবার দেখা যায় হাই, তাহলে আমরা তাকে হয়তো অ্যাকসেপ্ট করতে পারি। আচ্ছা স্যার, আপনার কাছে আসি যে এই যে হাইপারটেনশন স্যার বললেন যে একটা রেঞ্জ আছে, কারো কারো ভ্যারি করবে, বয়স অনুযায়ী ভ্যারি করবে। তো এইটা যদি কারো হাইপারটেনশন ডায়াগনোসিস হয়ে যায়, বডিতে কী কী ইফেক্ট পড়তে পারে? অনেকেই আছে যেটা আমরা জানি না, এখনো না জানার কারণে তারা সেই হাইপারটেনশন ক্যারি করছে। কী কী উচ্চ রক্তচাপ ইনভলভ করে না এমন কোনো সিস্টেম বডিতে নেই। ধরে নেওয়া যাক চোখ থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত সব কিছুতে উচ্চ রক্তচাপের একটা পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়, যেগুলি খুব জরুরি। আমরা যেগুলো বলি এন অর্গান ড্যামেজ, যেমন ব্রেনের হ্যামোরেজ হতে পারে, চোখে হ্যামোরেজ হতে পারে, আমরা একটু দেখি হার্টের যত চেঞ্জগুলো সেগুলো হতে পারে, আর একটু নিচে নামলে কিডনি বিকল হয়ে যেতে পারে। আমরা ভাস্কুলার এই চেঞ্জের জন্য সারা দিকেই ব্লিডিং বেড়ে যেতে পারে। এবং এই হাইপারটেনশন হয় কি, মানুষ ম্যাক্সিমামই কিন্তু উপসর্গ থাকে না, ওরা অনেক দিন যাবত এই প্রেশারটা ক্যারি করে, এবং এই কারণে তাদের ক্রনিক যেই মানে অতি দীর্ঘস্থায়ী যেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অনেক দিন যাবত সে ভোগ করে, সে বুঝতে পারে না তার যে এতখানি প্রেশার নিয়ে এসে এই প্রবলেমগুলো নিয়ে আসে। সুতরাং যেই সব এন্ড অর্গান আমাদের জীবনকে বাঁচাতে কাজ করে, জীবনকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে, সব কটাতেই এই প্রেশার ইম্প্যাক্ট ফেলতে পারে এবং দৈহিক ক্ষতির কারণ হতে পারে। এই জন্য অবশ্যই আমাদের মানে প্রেশার নর্মাল আছে কিনা এটা জানা উচিত, খুবই দরকার। এই প্রসঙ্গে আমি একটু অ্যাড করতে চাই। আসলে মানে যেটা বললো যে বেশিরভাগ ক্ষেত্রে মানে এটার কোনো সিমটম থাকে না, অ্যাসিমটোমেটিক। মানে সারা বিশ্বে যারা অ্যাডাল্ট তাদের মধ্যে দেখা গেছে যে প্রতি 4 জনের একজন কিন্তু উচ্চ রক্তচাপে ভুগে, কিন্তু এই 4 জনের একজন অর্থাৎ 25% ভুগতেছে। এদের ভিতরে কিন্তু অনলি 20 to 30% তারা জানে যে তার প্রেশার আছে, বাকিরা কিন্তু কোনো মানে ডায়াগনোস হয় না, তারা জানেই না তার প্রেশার আছে। এবং যারা জানে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন কারণে, সেটা আমরা পরে আলোচনা করব, বিভিন্ন কারণে কিন্তু তারা ঠিকমতো চিকিৎসাটাও করে না, তারা নন কমপ্লায়েন্ট থাকে।
ওষুধ ঠিকমতো খায় না বা বিভিন্ন কারণে। তো কাজেই এই জন্যই কিন্তু এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে তাদের বুঝতে হবে যে আসলে আমার প্রেশারটা মাপা উচিত, আছে কিনা জানা উচিত, এবং কেন চিকিৎসা করতে হবে। কেন চিকিৎসা করতে হবে স্যার? একটু আমাকে বলবেন যে কেন হয় হাইপারটেনশনটা, কেন ডেভেলপ করে, এটা আমাদের জানা দরকার। হাইপারটেনশন কেন হয়, অর্থাৎ কি কারণ, তাই না? যদি সত্যি বলতে কি এখন পর্যন্ত 90-95% ক্ষেত্রে প্রেশারের কোনো কারণ জানা যায়নি। আমাদের মেডিকেল টেক্সট বইতেও তাই লেখা আছে যে 90-95% কোনো কারণে জানা, যেটাকে আমরা বলি প্রাইমারি হাইপারটেনশন। আর স্পেসিফিক কারণ জানা গেছে যেটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন। সেটা কিছু কারণ আছে, ধরেন সেটার জন্য আমাদের কিডনির কারণ হতে পারে, সেটা থাইরয়েড ডিজিজ, সেটা হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েডের কারণে হতে পারে, আদার হরমোনাল কজ হতে পারে। তো বিভিন্ন কিছু কারণ আছে, রেনাল আর্টারি স্টেনোসিস অর্থাৎ কিডনি রক্তনালীর কারণে হতে পারে। তো এই সেকেন্ডারি কজ যেগুলো কারণ জানা গেছে, এগুলো তো ধরেন আমরা কারণ জানলাম এবং চিকিৎসা করলাম, সে ভালো হয়ে গেল, এটা কিন্তু মানে রেমেডি আছে, কিউরেবল, এগুলো কোনো সমস্যা নাই। মানে নির্ণয় করাটা কিন্তু কষ্টকর, কিন্তু চিকিৎসাটা যখন করে ফেলে তখন সে সম্পূর্ণ ভালো হয়ে যায়, আর কোনো প্রেশার ওষুধ লাগে না। আর প্রাইমারি হাইপারটেনশন যেটা, এগুলোর কারণে ব্যাপারে যেটা বলেন যে জানা যায় নাই বলে এটা বলা হয়েছে, আননোন বা এসেনশিয়াল হাইপারটেনশন বলি। এর ভিতরে যেসব ফ্যাক্টর আছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, নন মডিফায়েবল, মডিফায়েবল। নন মডিফায়েবল মানে হলো যেগুলো কোনো পরিবর্তন করতে পারবো না, ধরেন বয়স, যাদের বয়স বাড়ে তাদের প্রেশার হয়, সাধারণত এলডারলি মানে যার বয়স বেশি তাদের প্রেশার হয়। তো এটা আমাদের কোনো পরিবর্তন করার কোনো উপায় নাই, এর জন্য বলা হচ্ছে নন মডিফায়েবল। সেক্স, পুরুষ মানুষের সাধারণত দেখা গেছে যে আফটার 60 তাদের প্রেশার মানে 60-র আগেও হতে পারে, কিন্তু মহিলাদের বেলা দেখা যায় 60-র পরে বেশি হয়, তাদের হরমোনাল কারণে, এর আগে কিন্তু হয় না। কিছু কিছু ক্ষেত্রে আপনার ধরেন আমরা যেটা বলি রেস বা এথনিসিটি বা কালার, দেখা যাচ্ছে মানে পরিসংখ্যানে যে যারা মানে কালো ব্ল্যাক তাদের ভিতরে প্রেশারের এটা বেশি। এছাড়া জেনেটিক তো আছেই, জেনেটিক একটা ইনফ্লুয়েন্স থাকে। তো এই ধরনের বিভিন্ন জিনিসে মানে করা হচ্ছে, মানে অতিরিক্ত লবণ টবণ খাওয়া, সল্ট ইনটেক, বা এরপরে কিছু মডিফায়েবল যেগুলো আছে তার মধ্যে যেটা বললাম, যেমন এক্সেস সল্ট ইনটেক বা অতিরিক্ত ধরেন স্যাচুরেটেড ফ্যাট, যেগুলো আপনি ধরেন গরুর মাংস, খাসির মাংস, এই ধরনের ফ্যাট খাওয়া, ট্রান্স ফ্যাট। তারপরে ধরেন লাইফস্টাইল যেটা মেনটেন করে না, তারা হয়তো মানে কায়িক পরিশ্রম করে না, সবসময় শুয়ে বসে থাকে বা অফিসে কাজ করে, কখনো এক্সারসাইজ করে না, অথবা যারা ওবেসিটি, ওজন বেড়ে গেছে, এ ধরনের ফুড হ্যাবিট, ওবেসিটি, স্মোকিং, সিগারেট খাওয়ার অভ্যাস আছে, অথবা অতিরিক্ত অ্যালকোহল খায়, এই বিভিন্ন কিছু মডিফাইবল কজ আছে যেগুলো আমরা কারণগুলো নির্ণয় করতে পারি, এবং এগুলো রেমেডি আছে। যদি আমরা লাইফস্টাইল চেঞ্জ করি অনেক কিছু রেমেডি আছে, অর্থাৎ আমরা এগুলো প্রতিরোধ করতে পারি। আর যেগুলো প্রথমে বললাম সেগুলো তো কিছু করার নাই, আমার এজ, সেক্স, এগুলো তো মানে আল্লাহ প্রদত্ত, এগুলো কিছু করার নাই। এই যে স্যার একটা বলেন যে বয়সের কথা, যে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে 50-60, আর মেয়েদের ক্ষেত্রে একটু আগে হয় কারণ হরমোনাল কারণে, কিন্তু ইদানিংকালে এই বয়সটা কিন্তু আসলে বয়সের ভিতরে নেই, মেনে চলছে না। একদম ইয়াং এজে দেখা যায় যে অনেক হাইপারটেনশন, আমি প্রিটিশিয়ার যে অবশ্যই আপনারা পান, তো কারণটা কি এই যে ইয়াং এই যে হাইপারটেনশন এখন আসলে একটা গবেষণার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেখা যাচ্ছে আসলে যে খাবারের যে বদভ্যাস, প্রসেস ফুড, ওইখানে অনেক সল্ট ইনটেক করে। ইয়াং জেনারেশন এখন ইউনিভার্সিটিতে যাচ্ছে, যাওয়ার সময় একটা বার্গার নিয়ে যাচ্ছে, তাতে হচ্ছে কি তার ফুড হ্যাবিটের সাথে হাইপারটেনশনের একটা কানেকশন হচ্ছে। এছাড়া ওদের স্ট্রেসফুল লাইফ, দেখা যায় এখনকার যে ইলেকট্রনিক মিডিয়া, কম্পিউটার, সারা রাত জেগে ওরা কাজ করতেছে, এই যে রেস্টলেসনেস, তার সঠিক সময় সঠিক ঘুম না দেওয়া। ধরেন একটা অ্যাডাল্ট এবং একটা পিউবার্টি ছেলে অ্যাডাল্টের দিকে যাচ্ছে, তাদের জন্য 7 থেকে 8 ঘন্টা প্রত্যেক দিন ঘুমানো ম্যান্ডেটরি, ওই রেস্টটা দিচ্ছে না, তাতে তার লাইফ স্ট্রেসফুল থাকতেছে, তাতে তার প্রেশার হচ্ছে। আবার দেখেন আমরা আমাদের সময়কার পরবর্তী সময়ে এসে ওরা যে কোনো স্ট্রেসই নিতে পারে না, পড়ালেখার স্ট্রেস, আমরা সাহায্য করছি, বাবা মারা বন্ধুর মতো হেল্প করছে, তারপরেও কিন্তু ওর পড়ালেখায় খুব স্ট্রেস থাকে। এই স্ট্রেসগুলোও কিন্তু ওকে আলটিমেটলি হাইপারটেনশনের দিকে নিয়ে যায়। আর কিছু কারণ থাকে, স্যার অলরেডি বলেছেন, যেগুলি আসলে সেকেন্ডারি কারণে প্রেশারগুলো বাড়ে। বাচ্চার সময়ের আসলে বেশিরভাগ কারণগুলাই আমরা ওই দিকটাই নজর দিই বেশি, এবং মডিফাইবল যেগুলো আছে সেগুলোর সাথে সাথে দেখতে থাকি। নন মডিফাইবলের মধ্যে স্যার একদম এক্স্যাক্টলি সবগুলো বলেছেন। এন্ড্রোকাইন কিছু কজ আছে, মানে অন্তঃক্ষরা গ্রন্থির কিছু কারণ আছে। এছাড়াও রেনাল আর্টারি স্টেনোসিস, ফ্রিওক্রোমোসাইটোমা, আমরা থাইরয়েডের কথা স্যার বলেছেন, এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে কোয়াক্টেশন অফ এওর্টা, এই সমস্ত রোগগুলোতে একটা ইয়াং জেনারেশনেরও প্রেশার আসতে পারে। আমি মনে করি এইটার ক্ষেত্রে না সবসময় ছেলেপেলেদের সাথে অতি
আলোচনায় থাকা উচিত, ওদের উপসর্গ নিয়ে কথা বলা উচিত। এবং বাচ্চারা এবং ইয়াং জেনারেশন আসলে নিজের সমস্যার কথা বলতে চায় না, তারা অন্য কিছুতেই ইনভলভ বেশি থাকে। এই জন্য ফ্যামিলি অ্যাটমসফিয়ারে হাইপার টেনশনের জ্ঞানটাও আসলে জরুরিভাবে নিয়ন্ত্রণ মানে জানানো উচিত। আরেকটা জিনিস আমরা আসলেই এখন অ্যাডভাইস করি যে প্রত্যেকটা বাসায় একটা ইলেকট্রনিক প্রেশার মেশিনের কথা, যেগুলো ডিজিটাল প্রেশার মেশিন। তাতে হয় কি বাসায় বসে ওরা একটা মানে ব্লাড প্রেশার করে নিজের মেজারমেন্টটা সম্বন্ধে কিছুটা ধারণা ওরা কিন্তু করতে পারে। ইয়াংরা কিন্তু এখন যেইভাবে ইনফরমেশনের যুগ আছে, মানে এআইয়ের যুগ, ওরা কিন্তু জানে যে আসলে প্রেশার হলে ওর কী হতে পারে এবং কীভাবে মেজার করতে হবে। আমাদের শুধু তাদের একটা বিজ্ঞানের অ্যারিনায় নিয়ে আসা, দেখানো যে হাইপার টেনশনটা এইরকম এবং এইটা হলে আগের থেকে আমাদের সাবধান হতে হবে। দিস ইজ আওয়ার সেট টু ডু। আচ্ছা স্যার, এই যে পেশেন্ট দেখা যাচ্ছে এই যে স্যার যেটা বললেন ম্যানুয়াল মেশিন বা ইলেকট্রিক মেশিন, ম্যানুয়াল মেশিন আগে অনেকের বাসায় নেই কারণ এটা মেজার করতে পারে না। ইলেকট্রিক অটোমেটিক মেশিন যেটা সেটাতে বাসা থাকে, এই দুটোর মধ্যে কি বেশি ডিফারেন্স হয় কি না? অনেকে তো রাখতে চায়, পরে দেখা যায় যে ডিফারেন্সটা দেখা যায় কি। হ্যাঁ, সুন্দর প্রশ্ন, কারণ এই প্রশ্ন আমার পেশেন্টরা অনেক সময় করে যে আমার ছেলে বিদেশ থেকে পাঠাচ্ছে একটা আমার ডিজিটাল মেশিনের আমি কি মানে ইউজ করতে পারি কিনা। আসলে যদি আমি মানে এক কথায় বলি তাহলে এখন পর্যন্ত ম্যানুয়াল মেশিনের মানে অ্যাকিউরেসিটা ভালো, কারণ সেটা সুপারভাইজড একজন ডাক্তার বা ট্রেন্ড নার্স সেটা মেজার করে। এটা সুবিধা শুধু দুটি আছে। ধরেন আমি যদি বলি যে ম্যানুয়ালটা, তাহলে সেখানে মেজার করাটা একটু কষ্টকর, কারণ হলো সেখানে একটা স্টেথোস্কোপ লাগে, সেখানে সাউন্ডটা শুনতে হয়, আরেকজনের হেল্প লাগে, পেশেন্ট নিজে পারে না। তো এটা হলো মানে তার খারাপ দিকটা, যে নেগেটিভ দিকটা। আর সুবিধা হলো যেটা অ্যাকিউরেসিটা একটু রিলেটেড বেশি, যদি আমার ভুলভ্রান্তি হয় আমি সঙ্গে সঙ্গে আমরা ঠিক করে আবার দেখতে পারি। আর ডিজিটালের ব্যাপারে যে কথাটা আছে যেটা অ্যাকুরেট না, এই কথাটাও ঠিক না। আসলে ডিজিটাল এখন মানে আধুনিক পদ্ধতিতে যেসব মেশিন তৈরি করা হচ্ছে এটা অ্যাকুরেট রেজাল্ট দেয়, কিন্তু সেটাকে মানে অথেন্টিক হতে হবে সেই মেশিনটা। কারণ আজকাল কিন্তু বাজারে অনেক মেশিন পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, তো এই মেশিনগুলো কোনগুলো মানে গাইডলাইন ফলো করে সেভাবে তৈরি করা হচ্ছে, সেভাবে মানে এটা মানে কোয়ালিটি মেনটেন করা হচ্ছে, তাতে ডিজিটালটা ভালো। ডিজিটালটা সুবিধা হলো যেটা ডক্টর ওসমানী বললেন যে এটা নিজের বাসা সবাই রাখতে পারে, কারো হেল্প লাগে না, ডাক্তার নিজেই করতে পারে, কিন্তু সেটাকে অ্যাকুরেটলি যেভাবে বললাম সেইভাবে মাপতে হবে। মাপার পরে এটা ধরেন একটা হলো মানে অসকালটেটরি মেথড, আমরা কানে শুনতেছি সাউন্ডটা সেভাবে করি, আর এটা হলো মানে অসিলেটরি মেথড, সে শুধু দেখতেছে এখান দিয়ে মানে তার রিডিংটা। তো দুটোরই কিন্তু মানে অ্যাকুরেসি আছে যদি আমরা সেই ভালো ডিজিটাল মেশিনটা ফলো করি। তারপরে বলবো যে ফাইনালি যদি বলেন যে মোর অ্যাকুরেট কোনটা, কিছুটা হলে এখন পর্যন্ত ম্যানুয়ালটাই ভালো। ম্যানুয়ালটা ভালো, কিন্তু আসলে যেহেতু বাসায় একটা অটোমেটিক মেশিন রাখা ভালো, সেক্ষেত্রে তার ডিসিশনটা নিতে পারবেন। কিন্তু দর্শক আছেন আমাদের সাথে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম মোহাম্মদ শাহিন আলম, বয়স ৩৬, কুষ্টিয়া থেকে দর্শকটি জোরে বলবেন। আমার হচ্ছে উচ্চ রক্তচাপ, হচ্ছে 12 সাল থেকে উচ্চ রক্তচাপ। দর্শক আপনার টেলিভিশনের ভলিউমটা বন্ধ করে নিন এবং আপনি প্রশ্নটি আরেকবার করবেন। হ্যালো, আমার হচ্ছে আমার উচ্চ রক্তচাপ আছে 12 সাল থেকে, আমার বয়স 36। আমি হচ্ছে রুসারডেন 100 খাতাম 6 বছর খাওয়ার পরে, এখন রুসারডেন প্লাস 50 খাই। 50 খাওয়ার পরেও প্রেশার ভালো থাকে, বাড়ি যায়। আবার হচ্ছে চোখ মুখ আদার হয়, কিন্তু প্রেশার মাপতে গেলে প্রেশার ঠিকই থাকে, চোখে ভাবসা দেখি আর কেমন যেন ঘাড় মার ফাইটে যায়। কি করতে পারে? স্যার কোনো প্রশ্ন আছে? বয়স বললেন 36 না? আপনি ওষাটেল খাচ্ছেন নিয়মিত, প্রেশার ঠিক থাকে, কিন্তু তারপরেও চোখে ঝাপসা দেখে মাথা ঝিমঝিম করে। এটা ধরেন আপনাকে আসলে একটু মানে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, যাকে আপনি দেখান তার শরণাপন্ন হতে হবে। কারণ এখানে প্রেশার ঠিক থাকার পরেও যদি তার মাথা ঝিমঝিম করে তাহলে ধরে নিতে হবে যেটা প্রেশারের কারণে নাও হতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার, ধরেন কিছু প্রেশারের ওষুধ আছে যেগুলো মানে আমরা ভ্যাসোডাইলেটর বলি, সেগুলো মানে অনেক সময় হয় কি যে হয়তো বসা থেকে দাঁড়ালো তখন পশ্চারাল হাইপারটেনশন হয়, হয়তো মানে বসে আছে প্রেশারটা ভালো, কিন্তু পরবর্তীতে যখন দাঁড়ালো হঠাৎ করে প্রেশার কমে যায়, তখন মাথা ঝিমঝিম করতে পারে। তো সেই ধরনের যদি হয়, সেটা যদি ডাক্তার চেম্বারে আসার পরে তার সেই প্রেশারটা মাপেন, একবার বসিয়ে মাপেন, একবার দাঁড়ানোর পরে মাপেন তার পশ্চারাল হাইপারটেনশন হচ্ছে কিনা, যদি সেই ড্রাগে সেটা করে তাহলে সেটাকে বাদ দিতে হবে। জি, তাহলে ওনার একজন ডক্টরের কাছে যে ডিসিশনটা নিতে হবে। আমরা আরও কিছু কথা বলবো এটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন।
দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ। আজ আমরা কথা বলছি উচ্চ রক্তচাপের সঠিক ব্যবস্থাপনা এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন এবং ডাক্তার DMM ফারুক উসমানী। স্যার, বিরতিতে যাবার আগে কিন্তু আমরা কিছু বিষয় নিয়ে আলাপ করলাম। দেখা যাচ্ছে যে একজন পেশেন্টের হাইপারটেনশন ডায়াগনোসিস হয়ে গেছে, তো সেক্ষেত্রে তার সঠিক ব্যবস্থাপনাটা কি একটু আগে বলবেন আমাকে? হ্যাঁ, ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট এটা অনেকটা মানে অনেক বিশাল, বলতে গেলে অনেক সময় লাগবে। তারপরে আমি এটার দুটো দিক বলবো। যে ব্যবস্থাপনার ভিতরে প্রথম হলো যে রোগটা সঠিকভাবে নির্ণয় করা, যেটা প্রথমেই বললাম যে মেজার অ্যাকুরেটলি আমাকে সেই প্রেশারটা আছে কিনা আগে জানতে হবে। এটা নিশ্চিত হওয়ার পরে এরপরে ব্যবস্থাপনা আবার দুটো দিক। একটা হলো আমরা মেডিসিন দিয়ে করি, আর একটা হলো কিছু মানে তার লাইফস্টাইল মডিফিকেশন। তো প্রথমেই আমরা যেটা চেষ্টা করি তার লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ জীবনধারার পরিবর্তন। পেশেন্ট তার দেখতে হবে সে স্মোক করে কি না, যেগুলো আমি একটু আগে বললাম, তার ফুড হ্যাবিটটা কেমন, তার ঘুমটা কেমন, সে কী ধরনের কাজ করে, খুব স্ট্রেসফুল জব কি না। তো এইসব জানার পরে তাকে সেই সব যেগুলো মানে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো বাদ দিতে বলবো, এবং তাকে বলবো যে আপনি সিগারেটটা বন্ধ করেন, আপনি নিয়মিত একটু হাঁটেন, প্রতিদিন কমপক্ষে আপনার 30 মিনিট থেকে 45 মিনিট একটু জোরে হাঁটবেন, একটু ঘাম জড়িয়ে হাঁটবেন, এবং সেটা সপ্তাহে অন্তত 4-5 দিন মিনিমাম করবেন। যদি পারেন এক্সারসাইজ করেন রেগুলার। তো এই অ্যারোবিক এক্সারসাইজ, তারপরে তার যে ফুড হ্যাবিট যেটা আছে, যদি যেটা ডক্টর ওসমানী বলেন যে তার যদি ফুড হ্যাবিটের মধ্যে খুব খারাপ দিকটা থাকে, ফাস্টফুড বেশি খাওয়ার অভ্যাস থাকে, যেটা এখন খুবই বেশি, বিশেষ করে মানে আমাদের আরবান শহরের অঞ্চলে, তো এগুলোকে তাকে বাদ দিতে হবে এভাবে, এবং সল্ট ইনটেক কমাতে হবে, তাকে পটাশিয়াম ইনটেক বাড়াতে হবে, তাকে ভেজিটেবল ফ্রুটস এগুলো একটু বেশি খেতে হবে, তাকে নিয়মিত তাকে স্ট্রেস যাতে না থাকে, পর্যাপ্ত ঘুমটা হয়, মানে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা রাতের ঘুমটা হয়। তো এইসব যদি খেয়াল রাখে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আর্লি স্টেজে প্রেশারের কোনো মেডিসিনে লাগে না। সে যেটা কন্টিনিউ করে নিয়ম মানে কোনো মেডিসিন ছাড়াই কিন্তু সে মানে তার ভালো থাকতে পারে, উইদিন মানে লিমিট থাকতে পারে প্রেশারটা। যদি এরপরেও দেখা যায় যে না, এসব মানার পরেও তার প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা চলে যাই মেডিসিনে। তো মেডিসিনের ধরনের অনেকগুলো মানে মেডিসিন আছে বাজারে ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু কার জন্য কোন মেডিসিনটা প্রযোজ্য এবং কোনটা দিয়ে শুরু করব সেটা কিন্তু ওই পার্টিকুলার পেশেন্টের উপর নির্ভর করবে। তার কোনো আদার মানে তার ডায়াবেটিস আছে কি না, তার কোলেস্টেরল আছে কি না, বা তার কোনো কিডনি প্রবলেম আছে কি না, সব রোগীর জন্য একই প্রেশারের ওষুধ না। আমরা যেটা দেখি অনেক সময় দোকানে গেলে ফার্মেসিতে কিনে খায়, এটা খুবই মানে খারাপ। কারণ আসলে সেই ফার্মাসিস্ট বা সেই পলি চিকিৎসক জানেন না যে তার কোনটার কী সাইড এফেক্ট। এই জন্য একজন মানে কোয়ালিফাইড ডক্টরকে দেখিয়ে সেইভাবে প্রেশার ওষুধ শুরু করা উচিত। তারপরে সেটা আপনার আস্তে আস্তে টাইট্রেট করতে হয়, অর্থাৎ মানে একটা ইনিশিয়াল ডোজ শুরু করলাম, করার পরে সেটা আবার ফলো আপ করতে হবে, বেশি কমে গেল কিনা, বা এখনও কন্ট্রোল হচ্ছে না, আরও বাড়াতে হবে কিনা, বা সেকেন্ড কোনো আরেকটা ড্রাগ অ্যাড করতে হবে কিনা। এই সবগুলোই মানে আস্তে আস্তে ধাপে ধাপে করতে হবে। একটা পর্যায়ে যখন দেখবে যে হ্যাঁ এটাতে সে স্টেবল আছে, সেটা আমরা কন্টিনিউ করবো, তখন আর ঘন ঘন ডাক্তার কাছে আসাও লাগবে না, মাঝে মাঝে আসলেই চলবে। ওকে স্যার, যেটা বলেন যে প্রথমে লাইফস্টাইল মডিফিকেশন, এরপরে মেডিসিন ড্রাগ, কিন্তু অনেকে আছেন যারা জানেন যে তাদের প্রেশার হাইপারটেনশনে সে আস্তে আস্তে যাচ্ছে বা রেগুলার মেজার করলেই বেশি থাকে, সেক্ষেত্রে ডাক্তার তাকে সাজেশনও দিল যে এভাবে আগান, তো সে কোনোটাই করছে না, সেক্ষেত্রে তার ঝুঁকিগুলো কি হতে পারে? কোনোটাই ফলো করছে না। এই ঘটনাটাই বেশি হয়। মানুষকে প্রথম আমরা আমাদের বাস্তবিক অভিজ্ঞতা, রুগীকে দেখতে গেলেন, বললেন, ওষুধ দিলেন, রুগী বলে সারা জীবন খেতে হবে। কমপ্লাইংটাই প্রথমে। আসলে এই জন্য প্রথম দরকার হলো পেশেন্টের সাথে কাউন্সিলিং, পেশেন্টকে বোঝানো যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করাটাই জরুরি। আপনি সঠিকভাবে বলেছেন যে উচ্চ রক্তচাপটা যদি আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে কি হতে পারে। আমি এই আলোচনার প্রথম দিকেই বলেছি, এমন কোনো টার্গেট অর্গান নাই যেখানে উচ্চ রক্তচাপের মানে বিষাক্ত পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। যেমন আমাদের ধরেন আমরা স্ট্রোক হয়ে এক সাইড প্যারালাইসিস হয়ে যেতে পারে, আমরা বেড রিটেন হয়ে যেতে পারি। হার্টের যে কোনো রোগেরই ইনিশিয়েশন হিসাবে আমরা উচ্চ রক্তচাপকে চিন্তা করি। কিডনি বিকল হয়ে যেতে পারে, শরীরের যত যাবতীয় জরুরি জিনিসপত্র আছে অর্গান সবগুলোই ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্য প্রথম আমাদের বিষয় হলো রোগীর সাথে একটু কমিউনিকেশন। এবং স্যার কিন্তু আরও ভালো বলেছেন যে কয়টা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আছে আমরা চেষ্টা করব ওইগুলি এই ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচের সাথে, ওষুধের সাথে ওই মডিফাইবল রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ন্ত্রণ করা যায় কি না। স্থূলতা, বর্তমান বিশ্বে স্থূলতা, খাদ্যাভ্যাস
এবং এই রাত জাগা এগুলি একটা চরম বড় ধরনের গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টরস, যেগুলি আমরা কন্ট্রোল করলে হয়তো প্রেশার অনেকখানি মানে সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণভাবেই প্রেশার অনেক কমে যাবে। ওষুধ সাথে একটু ওষুধ দিলে হয়তো সারা জীবনে স্বাভাবিক প্রেশার নিয়েই সে জীবনযাপন করতে পারবে। সুতরাং রোগীদের প্রতি আমাদের একটা মেসেজ থাকলো, একটা হলো যে প্রেশার ওষুধকে ভয় পাওয়ার কিছু নাই, পার্শ্ব প্রতিক্রিয়া হলে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং নিয়মিত ওষুধ খাবেন। ওষুধ না খেলে আপনার অনেক গুরুত্বপূর্ণ অর্গানস মানে যত গ্রন্থি আছে সবগুলোতেই আমাদের ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে। আমাদের সাথে দর্শক আছেন একজন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। গমেজ, আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমার নাম জ্যাকব গমেজ, আমি ঢাকা মণিপুরে, বয়স 56 বছর। আমি একটা পেশেন্টের মানে হাইপারটেনশন আছে। আমার প্রশ্ন, অতিরিক্ত ক্ষুধার্ত অবস্থায় খাদ্য বেশি গ্রহণ, ঠান্ডা গরম ঘাম, এই সমস্ত কারণ প্রেশার কি প্রবলেম হয়? কারণ এই সমস্ত প্রবলেম ঠিক করে যখন ক্ষুধা লাগে কিংবা খাবার বেশি হয়ে যায়, ঘাম, মানে প্রেশার ওঠে আমাদের, এটার সাথে কোনো সম্পর্ক আছে? আচ্ছা, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। এই গরমের মানে বেশি কম হচ্ছে, ঘাম হচ্ছে, এই জন্য কি প্রেশারের কোনো আপ ডাউনের কোনো সম্পর্ক আছে কিনা? যদি এক কথায় বলি, আসলে তেমন আমরা একটা বিরতি দিয়ে আসি, এরপর এসে কথা বলবো। ফিরছি ছোট্ট একটি বিরতিতে, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি উচ্চ রক্তচাপের সঠিক ব্যবস্থাপনা এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন এবং ডাক্তার DMM ফারুক ওসমানী। বিরতিতে যাবার আগে আমাদের সাথে একজন দর্শক ছিলেন যে এই যে আমাদের টেম্পারেচারটা অনেক বেশি বেড়ে গেছে, তো এক্ষেত্রে বাড়ার সাথে সাথে কি রক্তচাপের কোনো রিলেশন আছে কিনা? সাধারণ মাত্রার তাপমাত্রা পরিবর্তন, উচ্চ হওয়া এবং নিম্ন হওয়া কোনোটাতেই আসলেই ব্যাপক কোনো মানে প্রেশারের পরিবর্তন হয় না। এখন যেটা হয় আসলে যদি অনেক বেশি টেম্পারেচার চেঞ্জ হয়, তাতে আপনি যদি বেশি ঘামেন, তাতে আপনার সোডিয়াম লস হবে, তাতে আপনি একটু প্রেশার কমার সম্ভাবনা আছে। এছাড়া সাধারণত আমরা যেই ডে টু ডে অ্যাক্টিভিটিতে টেম্পারেচারে যা চেঞ্জ হয়, বাড়ে কমে, এটা শরীরের সাথে অ্যাডাপ্টেশন পদ্ধতিতে এটা নিয়ন্ত্রিত হয়। আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কোনো সুযোগ এখানে নাই। সুযোগ থাকে না। স্যার, আমরা অনেক কিছু জানলাম, একটা রক্তচাপ ট্রিটমেন্ট না করলে কি হয়, কখন আমরা প্রেশার বেশি বলবো, কীভাবে মেজার করব। এখন কাউকে আপনি সব কিছু ডায়াগনোসিস করার পর মেডিসিন দিয়ে দিলেন। মেডিসিন দেওয়ার পর সবারই একটা কোশ্চেন থাকে যে সারা জীবন কি এই ওষুধটা খেতে হবে কিনা, বা সারা জীবন খেতে হলে তার কি এই ওষুধের কারণে কোনো সাইড এফেক্ট হয় কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে, এই বিষয়ে একটু বলবেন। দুটো দিক, মানে সারা জীবন খেতে হয় কিনা আর পার্শ্ব প্রতিক্রিয়া। প্রথমেই বলবো যে আসলে ওই যে আবার সেই গোড়াতে আসি, যদি সঠিকভাবে নির্ণয় করা হয় তাহলে কিন্তু প্রেশারের ওষুধ মোটামুটি সারা জীবন খেতেই হবে। এখন এখানে মানে সারা জীবন খেতে হবে বলতে কথা আছে, আমরা যে টাইট্রেট করবো অর্থাৎ তার ডোজ অ্যাডজাস্টমেন্ট আস্তে আস্তে আমরা দেখতে পারি তার লাইফস্টাইল মডিফিকেশন করে ওষুধের পাশাপাশি তার জীবনধারা পরিবর্তন করে কমে আসে কিনা। যদি আস্তে আস্তে কমে আসে আমরা ডোজ কমাতে পারি। একটা পর্যায়ে যদি দেখি একদম নর্মাল বা কিছু লোয়ের দিকে আছে, তাহলে আমরা সাময়িকভাবে বন্ধ করে দেখতে পারি যে প্রেশার ওষুধ ছাড়া ভালো থাকে কিনা। বেশিরভাগ ক্ষেত্রেই সারা জীবন খাওয়া লাগে, এবং না খেলে যেগুলো ডাক্তার ওসমানী বলেন যে অনেক জটিলতা আসতে পারে, খাওয়া লাগেই বেশিরভাগ ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে লাগে না, ওই যেমন সেকেন্ডারি হাইপারটেনশন, তারপরে লাগবে না। অথবা যদি দেখা যায় যে মানে সে তার জীবনধারার এমন পরিবর্তন করে ফেলতে পারছে, তার ওজন কমেছে, সমস্ত খাদ্যাভ্যাস মানে সমস্ত কিছু নর্মালে চলে আসছে, তখনও বন্ধ করা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তার সারা জীবনই খাওয়া লাগে। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা বললেন যে তার পার্শ্ব প্রতিক্রিয়া, অবশ্যই আমরা বলি যে আমাদের সায়েন্সে বলি আমরা যে নো ড্রাগ ইজ ফ্রি ফ্রম সাইড এফেক্ট। প্রত্যেক ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু আমাকে বুঝতে হবে যে আসলে এই পার্শ্ব প্রতিক্রিয়াটা এত নেগলিজেবল, টলারেটেড ডোজে অর্থাৎ যত সহ্য করতে পারে সেই ডোজে আসলে বলতে গেলে সাইড এফেক্ট নাই, বরং চিকিৎসা না করলে সেটার ক্ষতিটা বেশি। আর প্রত্যেকটা ড্রাগের সাইড এফেক্ট একরকম না, এটা ডাক্তার বলে দেবেন কোন কার জন্য কী ধরনের দরকার, ওটা বুঝেই তিনি ওষুধ দেবেন। জি, অনেকে আছেন যে সে কমপ্লেন করেন যে ওষুধ খাচ্ছেন কিন্তু কন্ট্রোলে আসছে না, এক্ষেত্রে ভুলগুলো কোথায় হচ্ছে? প্রথমে হলে আমাদের অ্যাপ্রোচ দুই ধরনের থাকে। এক নম্বরের অ্যাপ্রোচ হলো নন ফার্মাকোলজিক্যাল, ওষুধ ছাড়া অ্যাপ্রোচ, এবং আরেকটা ওষুধের অ্যাপ্রোচ। এখন এই দুই অ্যাপ্রোচের সংমিশ্রণে ওনার প্রেশারটা দেখতে হয়। আমাদের আরেকটা জিনিস খুব ক্লিনিক্যালি দেখতে হয়, সেটা হলো যে তার আনুষঙ্গিক আর কি রোগ আছে। এখন দেখা গেল একটা কিডনি রোগীর ক্ষেত্রে প্রেশার ওষুধ দেওয়া হলো, তার প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তার মানে তার কিডনির পারফরমেন্সটা আমাদের খুঁজে দেখতে হবে। সুতরাং এই প্রশ্নের উত্তরটা অতি যৌগিক। স্যার খুব ভালোভাবেই বলেছেন ওষুধের ব্যাপারে, কিছু ওষুধ খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হয়। আমরা কিন্তু
আমরা এই পার্শ্ব প্রতিক্রিয়া জেনেই কিন্তু অনেক সময় অনেক ওষুধ দিই। আচ্ছা। যেমন আমরা হার্টের ওষুধ বিটা ব্লকার দিই প্রেশারটা কমাতে, তাতে হার্ট রেটটা কমে। যাদের হার্ট অ্যাটাক আছে তাদের জন্য এটা আবার সুবিধাজনক। সুতরাং আমি যেটা আমাদের পক্ষ থেকে যেটা বলার, আসলে আপনাকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডাক্তারের সাথে দেখা করতে হবে এবং ওষুধটা কন্টিনিউ করতে হবে। হতেই পারে এই ওষুধটা আপনার সাথে আসলে ভালোভাবে কাজ করছে না, আমরা দেখে এটার সাথে অ্যাডজাস্টেবল মডিফাইবল ওষুধ আছে, এখন অনেক ফ্লেক্সিবল ওষুধ আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সাথে সাথে আমাদের যে মডিফাইবল ডিজিজের যে চেঞ্জগুলো, যেমন স্থূলতা কমানো, সঠিকভাবে ঘুমানো, সঠিকভাবে এক্সারসাইজ করা, এবং যেই সব কারণে আমাদের এই স্ট্রেস অ্যাঙ্গার ম্যানেজমেন্টের সমস্যা হয়, রাগ হয়ে যাচ্ছে বারবার, পরিবেশটাকে চেঞ্জ করা, কাজের পরিবেশে শান্তি আনা, এইগুলি আমাদের জন্য খুবই জরুরি। তাতে দেখা যাবে ওষুধ নিয়ন্ত্রণে থাকবে এবং রোগ একদম সাধারণ মানুষের মতো প্রেশার নিয়ে এই ওষুধেই সে সারা জীবন পার করতে পারবে। স্যার, এই যে যেটা হচ্ছে গিয়ে হাইপারটেনশন এবং স্ট্রোক, এই সবাই বলে যে এই দুটো একটু রিলেটেড, কীভাবে একটু বলবেন আমাকে? যে কথাটা ডক্টর ওসমানী বলেছিল যে আসলে মানে যেহেতু সমস্ত শরীরের মানে ব্লাড ভেসেল আছে, এই ব্লাড ভেসেলের উপরে যখন প্রেশার পড়ে সবগুলো অর্গানিক ড্যামেজ হতে পারে। তো এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেমন ব্রেইন এবং হার্টটা বেশি বলি কেন, যেগুলো দৃশ্যমান বেশি, বাকিগুলো একটু সাইলেন্টলি হয়, বোঝা যায় না, কিডনি ড্যামেজ বুঝতে সময় লাগে। তো এখন এই প্রেশারের কারণে ধরেন ব্রেনে দুর্দান্ত হতে পারে, মানে অতি চাপের কারণে সেই রক্ত নালীগুলো মানে সরু হয়ে যেতে পারে, সেখানে ইসকেমিক স্ট্রোক অর্থাৎ আপনার রক্ত চলাচল কমে যেয়ে তার একটা ব্রেন স্ট্রোক করতে পারে। আবার অন্যদিকে তার সেই প্রেশারের কারণে রক্তনালী, আমি যদি সহজ ভাষা বলি, ফেটে যায় বা ছিঁড়ে যায়, সেখানে হেমোরেজ হতে পারে, ব্লিডিং হতে পারে। দুটোই কিন্তু স্ট্রোক, মানে একই ধরনের রেজাল্ট হয় কিন্তু চিকিৎসা ভিন্ন। সিমিলারলি হার্টের উপরে প্রেশারের কারণে হার্টের অ্যাক্টিভিটি বেড়ে যায়। যখন আপনি ওভারলোডেড হবেন, ঠিক ওভারলোড হয়ে গেলে তখন প্রেশারের এক্সেসে কাজ করতে কষ্ট হয়, এতে করে তার হার্ট অ্যাটাক হতে পারে, তার হার্ট ফেল করতে পারে যদি দীর্ঘদিন সে চিকিৎসা না করে। একটা পর্যায়ে আসে যখন হার্ট পাম্প কমে যায়, অর্থাৎ তার মধ্যে যেটা ইজেকশন ফ্যাকশন বলি সেটা যা থাকে আস্তে আস্তে কমে যায়, যে স্যার পাম্প করতেই পারে না, হার্ট ফেলিওর। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টার্মিনাল স্টেজে কিন্তু এই হার্ট ফেলিওর হলো মানে আপনার হাইপারটেনশনের মৃত্যুর অন্যতম কারণ। তো এই ধরনের বিভিন্ন রোগ হতে পারে যদি সেটা আনট্রিটেড থাকে। এই যে যারা আমরা শহরে আছি এবং গ্রামের জনগণ, এদের মধ্যে এই যে উচ্চ রক্তচাপের দেখা যায় শহরে যারা আছে তাদের একটু বেশি থাকে, তাদের কম থাকে, তো এই বিষয়টা কেন হবে? আসলে যেটা হয় শহর এবং গ্রামের লোকজনের মধ্যে পার্থক্য, এটা হলো জীবনযাত্রার পার্থক্য, খাদ্যাভ্যাস, কাজকর্ম, স্ট্রেস ম্যানেজমেন্ট, এগুলির পার্থক্যের কারণেই আসলে গ্রামের রোগের ওনাদের প্রেশার কম হয়। শহরে দেখা যায় যে আমাদের স্থূলতা বাড়ছে, সেডেন্টারি লাইফস্টাইল, আমরা বসে বসে কাজ করছি। আমি আগেই বলেছি যে অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা ঠিকমতো হচ্ছে না। অফিস ম্যানেজমেন্টে দেখা যায় অফিসের সাথে আমার অ্যাডজাস্টমেন্টটা ঠিকমতো হচ্ছে না। দিজ আর দ্য ইস্যু, যে কারণে আসলে এইখানকার প্রেশারটা, শহরতলির লোকজনের প্রেশার বেশি থাকে। গ্রামের ক্ষেত্রে দেখা যায় গ্রামের লোকজন কায়িক পরিশ্রম খুব বেশি করেন, মাঠে বাজারে ঘাটে কাজকর্ম করেন। এছাড়া খাওয়ারের ব্যাপারে তারা শাকসবজি, ফলমূল, নিজেদের মাছ, এগুলির উপর ভর বেশি, মানে খুব বেশি অভ্যস্ত হয়ে থাকেন। যার ফলে হয় কি, তাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার মান শহরের মানুষের থেকে পরিবর্তন হয়। তাদের ক্ষেত্রে গবেষণায় দেখা যায় যে তাদের প্রেশারের পরিমাণ খুব কম থাকে এবং তাদের নিয়ন্ত্রণও খুব ভালো হয়। সেটাই আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে আমরা অনেক কিছু জানলাম। আমরা আজকে এখানেই শেষ করছি। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।